এই তোমরা শুনতে পাচ্ছ? Yes, sir. Yes, sir. তোমাদের Yes, কতদূর sir. পড়িয়েছিলাম মনে আছে? সারফেস টেনশন কি শুরু করেছিলাম? কারণ তোমাদের ওই যে আগের সেকশনের থেকে একটু ডিফারেন্স আছে, এই জন্য জিজ্ঞাসা করতেছি। তোমাদের মনে আছে কতদূর? Sir, using Bernoulli's equation, এতটুকু পড়ছিলাম স্যার। বার্নৌলি পর্যন্ত না? মানে বার্নৌলি ইকুয়েশন শুরু করেছিলাম নাকি, না এটা শেষ হয়েছিল? স্যার শেষ হয়েছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে বার্নৌলি ইকুয়েশন যদি হয়ে থাকে, ম্যাক নাম্বার পড়িয়েছিলাম। জি স্যার। তাহলে নেক্সট টপিক হলো যে সারফেস টেনশন অফ লিকুইডস। সারফেস টেনশন অফ লিকুইডস যেটা, সেটা তোমরা ধরো হয়তো হাই স্কুল থেকেই বা কলেজ লেভেল থেকেই পড়েছো সারফেস টেনশন। তো সেটারই আর একটু বড় করো যে ডিটেল ফর্মে আমাদের ফ্লুইড মেকানিক্সের আলোকে তোমাদেরকে এখন পড়ানো হবে। তো প্রথমে জানো যে সারফেস টেনশনটা কেন হয়। তোমরা হয়তো যে কারণগুলো পড়ছো এক এক ভাবে পড়তে পারো, বাংলা ইংরেজি মিলিয়ে, আমি জানি না। বাট এখানে মাথায় রাখো যে দুটো কারণে সারফেস টেনশন হয়, এবং এই কারণগুলো হলো যে টু কাইন্ডস অফ ইন্টারমলিকুলার ফোর্সেস। দুটাই ইন্টারমলিকুলার ফোর্স, বা টু কাইন্ডস, দুই ধরনের। এবং একটা হলো কোহেশন আর আরেকটা হলো অ্যাডহেশন। পরের পাতায় আছে, আর একটা হলো অ্যাডহেশন। তো তোমাদেরকে কোহেশনটা আমি পড়িয়েছি। কোহেশন হলো যে intermolecular forces among the particles of the same liquid, যেখানে লিকুইডটা হতে হবে ধরো একই ধরনের, এবং যেহেতু লিকুইড একই ধরনের তাহলে ওর পার্টিকেলস গুলো এক, এবং মনে করো যে সেই ক্ষেত্রে যে ফোর্স ক্রিয়েট হবে দ্যাট ইজ কোহেশন। অ্যাডহেশন হলো যে ডিসিমিলার লিকুইডস বা ওয়ান লিকুইড অ্যানাদার সলিড, দ্যাট মিনস ডিসিমিলার মেটেরিয়াল, সোজা কথা। এটা হলে তখন হবে অ্যাডহেশন। তাহলে the force of attraction between the molecules of a liquid by virtue of which they are bound to each other to remain as one assemblage of particles is known as the force of cohesion. এবং force of cohesion এর কারণেই ধরো তারা একই লিকুইড, একই পার্টিকেল এবং একইভাবে একটা আরেকটার সাথে লেগে আছে, যে ফোর্সে, দ্যাট ইজ ফোর্স অফ কোহেশন। And this property enables the liquid to resist tensile stress. কোহেশন কি কাজে লাগে, যে সে টেনসাইল স্ট্রেসটা রেজিস্ট করে। যে যদি কোনো কারণে ওখানে টেনসাইল ফোর্স যদি আসে তাহলে সেটাকে তারা রেজিস্ট করার চেষ্টা করবে। এখন কি পরিমাণ পারবে দ্যাট ইজ ইম্যাটেরিয়াল, বাট দে উইল রেজিস্ট। এরপরে অ্যাডহেশন যেটা, সেটা একটু আগেই বললাম যে ডিসিমিলার যদি লিকুইডস হয় বা ওয়ান লিকুইড অ্যানাদার, ধরো এটা কি একই ছেলে, কিন্তু এটারই একটু মিলানা সিগনেচার একটা, কিন্তু আমার জানা মতো তো আমার আন্ডারে এরকম একজনের ছাত্র নাই তো। না, ওরা এমনও হইতে পারে যে দুই গ্রুপের ছাত্র, কিন্তু ওদের আন্ডারে তো ছাত্র থাকার কথা আর একজন করে। আমার কথা হইলো এটা, বুঝো? ওটা না, এখন ওরা নিজেরাই নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করছে কিনা কে জানে, বলা যায় না তো।
এরপরে যেটা বলা হয়েছিল যে অ্যাডহেশন হলো আনলাইক মলিকুলস, তাহলে the force of attraction between unlike molecules, that is between the molecules of different liquids or between the molecules of a liquid and those of a solid body when they are in contact with each other is known as force of adhesion. এখন এই ফোর্স কি কাজে লাগবে? This force enables two different liquids to adhere to each other or a liquid to adhere to a solid body or surface. তাহলে এই অ্যাডহেশন এবং এই কোহেশন এই দুই প্রপার্টিজের কারণে আসলে সারফেস টেনশন হবে। তাহলে এখান থেকে দেখো যে দুটো ফোর্স আমরা পেলাম, একটা কোহেশন একটা অ্যাডহেশন। এখন কোনো কোনো ক্ষেত্রে কোহেশন এবং অ্যাডহেশন সমান হইতে পারে, কোনো সময় কোহেশন ইজ গ্রেটার দ্যান অ্যাডহেশন, মেবি অ্যাডহেশন ইজ গ্রেটার দ্যান কোহেশন, এরকম হইতে পারে। তো এরকম যদি হয় তাহলে ধরো যে টেনশনের ভ্যালু বা এর সাথে অ্যাসোসিয়েটেড হবে ক্যাপিলারিটির কি অবস্থা হবে সেইগুলো এখন আমরা এক্সপ্লেন করব। তাহলে তোমাদের কাছে কোহেশন এবং অ্যাডহেশন ক্লিয়ার কিনা বলো আগে। কোহেশন এবং অ্যাডহেশন এই দুটো টার্ম ক্লিয়ার কিনা, কারণ এই দুটো তোমাদের আগে মাথায় থাকতে হবে। স্যার ক্লিয়ার। তাহলে এরপরে ধরো যে এখানে দেখো যে ফিগারে জাস্ট বলা হচ্ছে দি ইন্টারমলিকুলার cohesive force field in a bulk of liquid with a free surface. এখানে দেখো এটা একটা ফ্রি সারফেস, এর উপরে এয়ার আর নিচে হলো লিকুইড। হ্যাঁ, যে কোনো লিকুইড হইতে পারে, ওয়াটার বা কেরোসিন বা পেট্রোল, যাই ধরো একটা লিকুইড। এখানে কতগুলো দেখো যে ড্রপ দেখা যাচ্ছে বা সার্কেল, সোজা কথা সার্কেল দেখো, এ বি সি ডি। এ এবং বি এগুলো পূর্ণ সার্কেল, সি সেমি সার্কেল, ডিও মনে করো যে সেমি সার্কেল, বা এটা পুরোপুরি বলতে পারো যে হাফ সার্কেল। তাহলে এই ক্ষেত্রে দেখো যে এই ফ্রি সারফেসে এই পার্টটা মনে করো যে এক্সপোজ টু এয়ার আছে, এই পার্টটাও এক্সপোজ টু এয়ার আছে, এই পার্ট পুরো লিকুইডে সাবমার্জড, এই ডি বা এ এটাও পুরো লিকুইডে সাবমার্জড। এখন ডি এর যে এক্সপোজ পার্ট, দ্যাট মিনস সাবজেক্ট টু ফ্রি সারফেস বা ফ্রি এয়ার, এটা সি এর থেকে একটু হায়ার, কারণ সি এর ডায়ামিটার মনে করো যে এই জায়গায় মানে মিডিল পার্ট, তাহলে এটা উপরে যেহেতু কার্ভ হয়ে গেছে, এই কন্টাক্ট সারফেসটা এয়ারে ডি এর তুলনায় একটু কম। তাহলে ডি এর সব থেকে ধরো ফ্রি সারফেস বেশি, সি এর একটু কম, বি এবং এ এগুলো পুরোপুরি লিকুইডের ভিতরে সাবমার্জড অবস্থায় আছে। A and B experience equal force of cohesion in all direction. দেখো এটা যেহেতু লিকুইডের ভিতরে আছে পুরোপুরি, তাহলে এখানে যে কোহেশন এ এবং বি তে যেহেতু একই লিকুইড একই ভাবে আছে, ও চতুর্দিকে সেম। সি এক্সপেরিয়েন্স এ নেট ফোর্স ইন্টেরিয়র অফ দি লিকুইড। The net force is maximum for D since it is at surface. যে দেখো যেটা বলা হচ্ছিল যে ডি এর ক্ষেত্রে এটা একটু বেশি ওপেন, ফলে এখানে বলা হচ্ছে যে সব থেকে বেশি, এটাতে আর একটু কম, আর এটাতে মনে করো যে চতুর্দিকে একই ধরনের ধরো ফোর্স কাজ করছে। তার মানে এইগুলো জাস্ট একই লিকুইডের ভিতরে ডুবানো আছে। তাহলে work is done on each molecule arriving at surface against the action of an inward force. Thus, mechanical work is performed in creating a free surface or in increasing the area of the surface. That means যেটাতে যত বেশি ফ্রি সারফেস হচ্ছে সেটাতে তত বেশি ধরো ওয়ার্ক হবে, মানে কাজ করবে, সেটাই বলা হচ্ছে।
Therefore, a surface requires mechanical energy for its formation, and the existing of a free surface implies the presence of stored mechanical energy known as free surface energy. That means D তে free surface energy বেশি compared to C, B, and A. Any system tries to attain the condition of stable equilibrium with its potential energy as minimum. Thus, a quantity of liquid will adjust itself until its surface area and consequently its free surface energy is a minimum. The magnitude of surface tension is defined as the tensile force acting across imaginary short and straight elemental line divided by the length of the line. যে এখানে যে ফোর্স কাজ করবে সেটার উপরই বলা হচ্ছে, ফলে এখানে মনে করো যে ডি তে বেশি ধরো সারফেস টেনশন ক্রিয়েট হবে, সিতে কম, পরের গুলোতে আরো কম। দি ডাইমেনশনাল ফর্মুলা, যেহেতু টেনশনের কথা বলা হচ্ছে, দ্যাট ইজ ফোর্সের কথা বলা হচ্ছে, দ্যাট ইজ এফ ওভার এল অর এম ওভার টি স্কোয়ার, যেটা তোমাদেরকে আগেই বলেছিলাম যে এম এল টি এই দিয়েই এবং থিতা এই দিয়েই মনে করো যে পুরো ফ্লুইড মেকানিক্সে সবগুলো টানা যায়, সেভাবেই এটা আসছে। ইট ইজ ইউজুয়ালি এক্সপ্রেসড ইন নিউটন পার মিটার ইন এসআই ইউনিট। সারফেস টেনশনের মনে করো যে এসআই ইউনিটে তার ইউনিট হলো নিউটন পার মিটার। তো এইগুলো ধরো জাস্ট গেল। এখন আমরা সারফেস টেনশনের বিষয়টি আরো ক্যাপিলারি টিউব দিয়ে এবং তার ম্যাগনিটিউড দিয়ে ইকুয়েশন দিয়ে তোমাদেরকে এক্সপ্লেন করব। সারফেস টেনশন ইজ এ বাইনারি or dual property of the liquid and gas or two liquids which are in contact with each other and defined by interface. It decreases slightly with increasing temperature. Temperature বাড়লে সারফেস টেনশন কমবে। The surface tension of water in contact with air at 20 degrees centigrade is about 0.073 Newton per meter. যে ধরো ওয়াটারের সারফেস টেনশন ইন কন্ট্যাক্ট উইথ এয়ার, দ্যাট মিনস বলতে পারো যে ওয়াটার সারফেসের সারফেস টেনশন, যে কোনো আমরা যদি চিন্তা করি রিভার, লেক, রেজারভার বা সমুদ্র, এই যে পানিটা যে আমরা দেখতে পাচ্ছি, আমরা যে উপরি তল যেটা দেখতে পাচ্ছি, ওই তলের মানে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে তার সারফেস টেনশনের ভ্যালু হলো 0.073 নিউটন পার মিটার। ইট ইজ ডিউ টু সারফেস টেনশন। ওয়েটিং রুমে ওরা ওয়েটিং এ থাকুক, এখন অনেক বাজে, টাইম 20 মিনিট হয়ে গেছে, যখন খুশি তখন ঢুকবে, এটা তো ঠিক না। যারা ওয়েটিং এ থাকবে কতক্ষণ ঢুকতে হবে, বুঝছো? ক্লাসে কি সারাক্ষণ ঢুকতে দেওয়া হয়? অ্যাটেন্ডেন্স দেওয়া হলেও আর কাউকে অ্যালাউ করা হয় না। এখানে এখন সেরকমই করতে হবে, কারণ তোমরা ইচ্ছা মতো ঢুকতেছো, বের হচ্ছ, ঠিক মতো ক্লাস করো না। এখন মনে করো যে আমার এখানে দেখা যাচ্ছে যে 74 স্টুডেন্টস আর প্রেজেন্ট। বাস্তবে কি এত স্টুডেন্ট ক্লাস করতেছে মানে লাইনে আছে? আমার তো মনে হয় না। ঢুকে হয়তো দেখো যে ওর কোনো পাত্তাই নাই, হদিস নাই। যার কারণে ছেলেরা বলে স্যার এই দেন, ওই দেন, ভিডিও দেন, উমুক দেন, ধুমুক দেন, যে পরে এগুলো থেকে শুনবে আর চেষ্টা করবে, আর ক্লাসে সময় থাকবে না। It is due to surface tension that a curved liquid interface is equilibrium results in a greater pressure at the concave side of the surface than at the convex side. যে যখন সারফেস টেনশন ধরো একটা টিউবের ভিতরে যদি একটা লিকুইড ঢুকাও, এখানে একটা কার্ভ সারফেস হবে, সেই কার্ভ সারফেস একদিকে হবে কনকেভ, একদিকে হবে কনভেক্স। সেটাই বলা হচ্ছে যে গ্রেটার প্রেসার হবে কনকেভ সাইডে আর কম প্রেসার হবে কনভেক্স সাইডে। তো আমরা প্রেসার নিয়ে ধরো আমাদের অতটা
মাথা ব্যথা নাই। তো এটার সাথে রিলেটেড হলো ক্যাপিলারিটি, এবং ক্যাপিলারিটি তোমরা জানো যে খেজুর গাছে পানি উঠে, খেজুর গাছের মাথা থেকে রস পাওয়া যায়, এটা তো জানো তোমরা, তাই না? জি স্যার। তাল গাছেরও মাথা থেকে ধরো মানুষ রস পায়, তাই না? তো এই যে মনে করো যে রসটা পাচ্ছে, কিন্তু আম গাছের মাথা থেকে কি রস বের হয়? হয় না। তো এই যে মনে করো যে উপরে পানিটা যে যাচ্ছে, মানে মাটি থেকে ধরো রস শোষণ করে একটা নির্দিষ্ট প্রক্রিয়ায় একটা খেজুর গাছ যদি 10-20 ফিট 50 ফুট হাইটও হয়, সেখান থেকেও মনে করো যে আমরা পানি পাচ্ছি। বাট একটা আম গাছে মনে করো যে হয়তো 1 ফুট উপর থেকেও পানি পাচ্ছি না, বা 0 ফুট তো না, ধরো ফিউ ইঞ্চেস উপরে গিয়েও কোনো রস পাচ্ছি না। তো এটা হলো যে তার স্ট্রাকচারাল ফরমেশন, টেক্সচার, এবং এর ভিতরে খুব, খেজুর গাছের ভিতরে খুব সরু সরু টিউব আছে, তাল গাছের ভিতরে খুব সরু সরু টিউব আছে, এবং এই টিউব দিয়েই কিন্তু পানিগুলো মনে করো যে উপরে চলে যাচ্ছে ডিউ টু ক্যাপিলারি অ্যাকশন এবং ডিউ টু সারফেস টেনশন অলসো। এবং সেটাই আমরা এখন ধরো ডিসকাস করব যে হোয়াট ইজ ক্যাপিলারিটি, এবং ক্যাপিলারিটির সাথে মিলাইয়া সারফেস টেনশন, এই যে খেজুর গাছে যে পানি যাচ্ছে কত দূর যাবে, হ্যাঁ, সেই পরিমাণ ধরো আমরা বের করব। তাহলে ক্যাপিলারিটি হলো যে দি ইন্টারপ্লে অফ দি ফোর্সেস অফ কোহেশন এন্ড অ্যাডহেশন এক্সপ্লেন দি ফেনোমেনন অফ ক্যাপিলারিটি। একটু আগেই সারফেস টেনশনে বলা হয়েছিল যে সারফেস টেনশন দুটো কারণে হয়, একটা হলো কোহেশন, একটা অ্যাডহেশন। কোহেশন কি, অ্যাডহেশন কি, সেটা এক্সপ্লেন করেছি। এখন বলা হচ্ছে ক্যাপিলারিটি এই দুটো ফোর্সের ভিতরে, তাদের ভিতরে মনে করো যে জাস্ট ইন্টার রিলেশনশিপ, সেটা। এখন যেটা একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে হয় কোহেশন বেশি হবে, না হয় অ্যাডহেশন বেশি হবে, না হয় দুটো সমান হবে, এরকম কন্ডিশন আসতে পারে। তাহলে কোহেশন বলা হয়েছিল যে একই লিকুইডের ক্ষেত্রে বা ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে, সিমিলার পার্টিকেলস এর ভিতরে, তাদের ভিতরে ফোর্স অফ অ্যাট্রাকশন। অ্যাডহেশন হলো ডিসিমিলার লিকুইড বা ওয়ান লিকুইড উইথ অ্যানাদার সলিড, এরকম ক্ষেত্রে তাদের ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন। তাহলে এখন দেখো যে when the liquid is in contact with a solid, যে মনে করো যে যদি আমরা সলিড বলতে একটা টিউব, মনে করো আমরা যদি একটা পাইপের ভিতরে যদি পানি ঢুকাই, তাহলে পাইপটা মনে করো যে সলিড সারফেস, এর ভিতরে পানি ঢুকাইলাম লিকুইড। বলা হচ্ছে যে if the forces of adhesion between the molecules of the liquid and the solid are greater than the force of cohesion among the liquid molecules themselves, তাহলে লিকুইডটা যখন সলিড সারফেসের কন্ট্যাক্টে আসলো তখন সে ডিসিমিলার ম্যাটেরিয়ালস পেল। তাহলে ডিসিমিলার ম্যাটেরিয়ালস পাওয়ার ক্ষেত্রে ওয়েটিং সারফেসে, মানে যে অংশটাকে সে সলিড সারফেসের সাথে টাচ করলো, ওখানে গিয়ে ফোর্সটা হলো অ্যাডহেশন। কিন্তু ভিতরের পার্টে যেখানে শুধু পিওর লিকুইড আছে, এখানে পিওর ধরো লিকুইড পার্টিকেলসই আছে বা মলিকুলস আছে, তাহলে সেখানে মনে করো যে সেটা হলো কোহেশন। তাহলে এখানে কিন্তু দুই ধরনের ফোর্স অলরেডি ডেভেলপ হয়ে গেছে, একটা হলো অ্যাডহেশন, একটা হলো কোহেশন। তো সেটাই বলা হচ্ছে যে যদি মনে করো যে অ্যাডহেশন ইজ গ্রেটার দেন যদি হয় কোহেশন, the liquid molecules crowd towards the solid surface। তাহলে দেখো অ্যাডহেশন যেহেতু বেশি, তাহলে লিকুইডের মলিকুলস গুলো সলিড সারফেসের দিকে গিয়ে জমা হওয়ার চেষ্টা করবে, মানে ওকে ওদিকে টানবে যেহেতু সে বেশি। The area of contact between the liquid and solid increases
and the liquid does weights the solid surface. যে সেটা যত বেশি ধরো টানতে থাকবে আস্তে আস্তে সে তত বেশি সারফেস কি করবে, সে ভিজাতে থাকবে, সেটাই বলা হচ্ছে। The reverse phenomenon takes place when the force of cohesion is greater than the force of adhesion. যদি দেখা যায় যে না ফোর্স অফ কোহেশনই বেশি অ্যাডহেশনের থেকে, তাহলে লিকুইড মলিকুলস গুলো লিকুইডের সেন্টারের দিকে মনে করো যে ক্রাউড করার চেষ্টা করবে, ফলে সারফেস কম ভিজবে, বা এমনও হতে পারে যে টোটালি সারফেস ভিজবেই না, মানে ওয়েট সারফেস হবে না। তো সেটার এক্সাম্পল ধরো আসতেছে, these adhesion and cohesion properties result in the phenomenon of capillarity by which a liquid either reaches or falls in a tube deep into the liquid, depending upon whether the force of adhesion is more than the force of cohesion or not. The angle theta as shown in figure 8 is the area weighting contact angle made by the interface with the solid surface. এই ফিগার ধরো বুঝার এখন চেষ্টা করো। যে দেখো এখানে একটা মনে করো যে বাকেট আছে সাপোজ, বা কন্টেইনার আছে, যে কন্টেইনারে একটা লিকুইড আছে, এবং এই লিকুইডের মনে করো যে ডেপথ হলো এই পর্যন্ত, বা লিকুইড সারফেস এইখানে। এখন এখানেও মনে করো যে আরো একটা সেম ডায়ামিটারের বা সেম সেকশনাল এরিয়ার মনে করো যে আর একটা মনে করো যে পাত্র আছে, এবং এই কন্টেনারের ভিতরেও মনে করো যে আরো একটা লিকুইড আছে, বাট এই বাম দিকের লিকুইড, এই কন্টেনারের লিকুইড আর এই দিকের কন্টেনারের লিকুইড কিন্তু আলাদা। এখন মনে করো যে এটা পানি বা কেরোসিন বা পেট্রোল, এদিকেরটা মনে করো যে সাপোজ মার্কারি। তাহলে এখানে দেখো যে এর ভিতরে একটা টিউব ঢুকানো হলো, সার্কুলার ক্রস সেকশনের একটা টিউব, গ্লাস টিউব, এর ভিতরেও একটা মনে করো যে সার্কুলার ক্রস সেকশনের গ্লাস টিউব ঢুকানো হয়েছে, এবং দুটোরই ডায়ামিটার একই, এটারও ডায়ামিটার ডি, এটারও ডায়ামিটার ডি। শুধুমাত্র তফাৎ হলো যে দেখো এটার ক্ষেত্রে ঢুকানোর পরে এখানে যে ওয়াটার এলিভেশন ছিল, এই ওয়াটার এই টিউবের ভিতরে ঢুকে অনেক উপরে চলে গেছে, এরকম লেভেলে চলে গেছে, দ্যাট মিনস এই হাইট উপরে উঠে গেছে। ডান দিকের পাত্রের ক্ষেত্রে যেটা ঘটেছে যে এই লিকুইড এটার ভিতরে ঢুকেছে, বাট এরকম অর্ধেক একটা জায়গায় গিয়ে থেমে গেছে, মানে অরিজিনাল সারফেসের হয়তো 50% বা 45% গিয়ে থেমে গেছে, এর উপরে আর যাইতে পারে না। কিন্তু এটার ক্ষেত্রে অরিজিনাল সারফেসের প্রায় দ্বিগুণ উপরে উঠে গেছে, কিন্তু এটার ক্ষেত্রে অর্ধেক নিচে নেমে গেছে। তো নাও বলা হচ্ছে যে এটা কেন হচ্ছে। তো এটা হচ্ছে যে একটু আগে যে তোমাদেরকে বলা হলো যে অ্যাডহেশন এবং কোহেশন, সেটার উপরে এদের যে ইন্টারপ্লে যেটা বলা হলো সেটার উপরে বেজ করে। বাম দিকের ক্ষেত্রে বলা হচ্ছে যে অ্যাডহেশন ইজ গ্রেটার দ্যান কোহেশন, যেহেতু অ্যাডহেশন কোহেশনের থেকে বেশি, সেটা তোমাদেরকে একটু আগে বলা হলো যে লিকুইড পার্টিকেলস গুলো উইল ট্রাই টু ক্রাউড টুয়ার্ডস দি সলিড সারফেস অ্যান্ড দাজ ওয়েট দি সলিড সারফেস, এবং এটা গ্র্যাজুয়ালি বাড়তে থাকবে, এবং বাড়তে বাড়তে একটা আনটিল ইট রিচেস ইটস ইকুইলিব্রিয়াম কন্ডিশন, এবং সেটা মনে করো যে এই পর্যন্ত সলিড সারফেসকে সে ওয়েট করেছে। এটা তো অরিজিনালি হওয়ারই কথা, যেহেতু পানিতে ঢুকিয়েছে, এটুকু অ্যাডিশনাল ওয়েট করেছে, ভিজিয়েছে, যেহেতু আরো উপরে চলে গেছে। এটার ক্ষেত্রে যেটা হয়েছে যে বলা হচ্ছে যে অ্যাডহেশন ইজ লেস দ্যান কোহেশন, তার মানে লিকুইড পার্টিকেলস গুলো তার নিজস্ব সেন্টারের দিকেই সে ঘনীভূত হচ্ছে, ফলে এটা মনে করো যে লেস সারফেসকে ওয়েট করতেছে, বা ইভেন সে কোনো সারফেস ওয়েট নাও করতে পারে। এই জন্য এর নিচের দিকে আছে। এবং এক্ষেত্রে দেখো যে এখানে যে ফোর্স, যেহেতু এটা উপরের দিকে গেছে,
তাহলে এই পানির যে ওয়েট, এই ওয়েটকে মনে করো যে ধরে রাখার জন্য একটা ফোর্স ধরো উপরের দিকে গ্র্যাজুয়ালি ক্রিয়েট হচ্ছে, এবং এখানে দেখো যে লাল অ্যারো দিয়ে দুই সাইডে যেটা দেওয়া আছে, দ্যাট ইজ সিগমা পাই ডি, যে টোটাল সারফেস টেনশন। এই ফোর্সটার নাম হলো সারফেস টেনশন ফোর্স। এবং এখানে এটাকে বাঁকানো করা আছে, মানে এখানে যে একটু আগেই বলা হয়েছিল যে মিনিসকাসটা মেবি কার্ভ সারফেস, যদি কার্ভ হয় তাহলে এটা ধরো এটা কার্ভ হিসাবেই একটা অ্যাঙ্গেল করেই টোটাল ফোর্সটা হবে। যদি পিওর ওয়াটার হয় তাহলে মনে করো যে এই থিটার ভ্যালু 0 হবে, তখন মনে করো এখানে কার্ভ সারফেস হবে না, এটা শুধু হয়তো ধরো উপরে একটা কম্পোনেন্ট থাকবে। আর এখানে মনে করো যে দুটো কম্পোনেন্ট আছে, একটা হলো ভার্টিক্যাল কম্পোনেন্ট, একটা হলো হরিজন্টাল কম্পোনেন্ট। এখানেও দুটো কম্পোনেন্ট আছে, একটা হলো ভার্টিক্যাল অ্যাক্টিং ডাউনওয়ার্ড, একটা হলো মনে করো লেফটওয়ার্ড, বা এটা রাইটটা ধরলে রাইটওয়ার্ড। তাহলে এখানে একটা থিটা দেখানো আছে, এখানেও একটা থিটারও দেখানো আছে। এই থিটাটা হলো হুইচ দি মিনিসকাস, কার্ভ মিনিসকাস মেক্স উইথ দিস ভার্টিক্যাল ওয়াল, হ্যাঁ, ওয়ালের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করবে, দ্যাট অ্যাঙ্গেল ইজ থিটা। এখানেও তাই, যে ওয়ালের সাথে যে অ্যাঙ্গেল করবে দ্যাট অ্যাঙ্গেল ইজ থিটা। তো তফাৎ হলো এটাতে এইচ উপরে উঠেছে, এটাতে এইচ নিচে নামছে। এখানে বলা হচ্ছে যে অ্যাডহেশন ইজ গ্রেটার দ্যান কোহেশন, দ্যাট মিনস লিকুইড ওয়েস্ট দি সারফেস। এখানে বলা হচ্ছে অ্যাডহেশন ইজ লেস দ্যান কোহেশন, দ্যাট মিনস লিকুইড স্টেজ অ্যাওয়ে ফ্রম দি সারফেস। তো এই হলো ধরো দুটো ফিগার। সো ফেনোমেনন অফ ক্যাপিলারিটি। আরেকটা হলো যে এই যে মনে করো যে ডায়ামিটার আর এইচ, সাধারণত এইচ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডি। ডি যদি বেশি হয় এইচ কম হবে, ডি যত কম হবে এইচ তত বেশি হবে, এবং সেটা একটা ইকুয়েশন দিয়ে তোমাদেরকে বুঝাবো। তাহলে এই ফিগার দুটো তোমাদের কাছে ক্লিয়ার? জি স্যার। তাহলে যদি ক্লিয়ার হয় তাহলে মনে করো যে বলা হচ্ছে যে পিওর যদি ওয়াটার হয় তাহলে পিওর ওয়াটারের ক্ষেত্রে থিটার ভ্যালু 0। এটা মাথায় রাখবা যে যদি পিওর ওয়াটার হয় তাহলে থিটার ভ্যালু 0, দ্যাট মিনস এখানে কোনো সারফেস কার্ভেচার হবে না। মার্কারি যদি হয়, মার্কারির ক্ষেত্রে বলা হচ্ছে যে থিটার ভ্যালু 130 ডিগ্রি ইন এ ক্লিন গ্লাস ইন কন্টাক্ট উইথ এয়ার। এখানেও যেটা বলা হচ্ছিল যে এইচ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডি, এবং সারফেস টেনশনের ইকুয়েশনটা হলো এইচ ইকুয়াল টু 4 সিগমা কস থিটা ওভার রো জি ডি বা ওমেগা ডি। এখন আমরা এই ইকুয়েশনটা ধরো ডিরাইভ করবো, যে হাউ টু ডিরাইভ দিস ইকুয়েশন। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এইচ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডি, তার মানে ডি বাড়লে এইচ কমবে, ডি কমলে এইচ বাড়বে। তো এখন আমরা ডিরাইভ করব যে কিভাবে ধরো এটা হচ্ছে। তাহলে আগে যে মনে করো যে ফিগারটা এক্সপ্লেন করলাম, যে যে ওয়াটারটা উপরে উঠলো, এখন যদি আমরা এই বাম দিকের এই ফিগারটাতে যাই, যে এই যে লিকুইডটা উপরে উঠলো, তাহলে এই লিকুইডের একটা নিজস্ব ওয়েট আছে। তাহলে এই ওয়েট সাধারণত অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, এবং এই যে সারফেস টেনশন সিগমা পাই ডি এর যে ভার্টিক্যাল কম্পোনেন্ট, দ্যাট ভার্টিক্যাল কম্পোনেন্ট ইজ আপওয়ার্ড ডিরেকশন। ওয়েট অ্যাক্টিং ধরো অ্যাক্টিং ভার্টিক্যালি ডাউনওয়ার্ড, তাহলে এই ওয়েটকে এর ভার্টিক্যাল কম্পোনেন্ট ধরে রাখবে। তাহলে আমরা যদি ভার্টিক্যালি রিজলভ করি তাহলে এটার ভার্টিক্যাল কম্পোনেন্ট উইল বি ইকুয়াল টু দি ওয়েট অফ ওয়াটার ইন দি সার্কুলার টিউব। হ্যাঁ, এটা হলো মেকানিক্স। এখন এই মেকানিক্স এর উপরে কাজে লাগিয়ে আমরা ইকুয়েশনটা ডিরাইভ করব। তাহলে দেখো, ফর এ সার্কুলার ক্রস সেকশনাল টিউব অফ ডায়ামিটার ডি, the weight of column of liquid elevated, figure 8, is supported by the surface tension sigma acting around the perimeter of the tube. আর এখানে যে ধরো সিগমা পাই ডি, এটা হলো টোটাল সারফেস টেনশন। তার মানে আমরা এই টিউবটার যে পেরিমিটার আছে তার একটা পরিধি আছে, তার মানে সব দিকে যেহেতু পানিতে ভিজা আছে সব দিক থেকেই কাজ করছে। সিগমা হলো যা সারফেস টেনশন ইউনিট,
সারফেস টেনশন, টোটাল সারফেস টেনশন হলো পাই ডি দিয়ে যদি গুণ দাও বা টয়েস পাই আর, এটা হলো পরিধি, তাহলে এটা হলো কন্টাক্ট, পানি দাও গরম পানি, তাহলে এটা মনে করো যে হলো কন্টাক্ট সারফেস, এবং কন্টাক্ট সারফেস দিয়ে যদি আমরা ইউনিট টেনশনকে যদি গুণ দিই তাহলে আমরা টোটাল সারফেস টেনশনটা পাবো সিগমা পাই ডি। তাহলে এখানে যদি ফিরে আসি যে ওয়েট অফ কলাম এলিভেটেড ইজ সাপোর্টেড বাই দি সারফেস টেনশন সিগমা অ্যাক্টিং অ্যারাউন্ড দি পেরিমিটার অফ দি টিউব, তাহলে এখন যেটা বলা হচ্ছিল যে ওটা একটা কার্ভেচার হয়ে আছে, তাহলে তার একটা ভার্টিক্যাল কম্পোনেন্ট আছে, একটা হরিজন্টাল কম্পোনেন্ট আছে। নাও আমরা যদি রিজলভ করি ভার্টিক্যালি, তোমরা ফোর্স রিজলভ শিখছো মেকানিক্সে, যে সামেশন অফ ভার্টিক্যাল ফোর্স ইকুয়াল টু 0, সামেশন অফ হরিজন্টাল ফোর্স ইকুয়াল টু 0, সামেশন অফ মোমেন্ট ইকুয়াল টু 0, ইকুইলিব্রিয়াম যে কন্ডিশন গুলো যে পড়েছো, তাহলে ওয়েট অফ লিকুইড রেজড যেটা, দ্যাট ইজ ইকুয়াল টু ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ সিগমা অ্যাক্টিং অন পেরিমিটার। তাহলে এখন দেখো এটা হলো আমাদের মেইন মেকানিক্স, হ্যাঁ, বা মেকানিজম। তাহলে ওয়েট অফ লিকুইড রেজড, তাহলে এটা একটা সার্কুলার টিউব ছিল, তাহলে সার্কুলার টিউবের ক্রস সেকশন কত, পাই ডি স্কয়ার ওভার 4, এটা হলো তার ক্রস সেকশনাল এরিয়া। ওর ভিতরে পানি কতটুকু উঠেছিল বা লিকুইড এইচ পর্যন্ত, তাহলে এইচ দিয়ে যদি গুণ দাও তাহলে এটা হলো ভলিউম, ভলিউমকে যদি ইউনিট ওয়েট দিয়ে গুণ দাও তাহলে সেটা হলো ওয়েট। তাহলে ওমেগা বা এখানে রোজিও দিয়ে দিতে পারো বা কেউ গামাও ব্যবহার করতে পারো, তাহলে ওমেগা পাই বাই 4 ডি স্কয়ার এইচ, এটা হলো ওয়েট অফ লিকুইড রেজড। এবং ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ সিগমা অ্যাক্টিং অন পেরিমিটার, সেটা আমরা দেখেছিলাম যে টোটাল সারফেস টেনশন হলো সিগমা পাই ডি, এবং সেটার সাথে মাল্টিপ্লাইড বাই কস থিটা। হ্যাঁ, কস থিটা কেন হলো, যে এখানে অ্যাঙ্গেলটা হয়েছে ভার্টিক্যালের সাথে, এই জন্য ভার্টিক্যাল কম্পোনেন্টেই কস থিটা। যদি হরিজন্টাল অ্যাঙ্গেল, হরিজন্টালের সাথে যদি থিটা হতো তাহলে এটাতে যেত সাইন থিটা, তোমরা এটা মেকানিক্সে পড়েছো। তাহলে এখন ধরো দিস ইকুয়াল টু দিস, এখন যদি এটাকে জাস্ট সিম্পলিফাই যদি করো, এইচ সমান দাঁড়াবে এখানে 4 চলে যাবে, এর নিচে ওমেগা পাই ডি স্কয়ার চলে যাবে, এখানে একটা ডি কেটে যাবে, একটা ডি থাকবে, তাহলে এইচ সমান দাঁড়াবে 4 সিগমা কস থিটা ওভার ওমেগা ডি, বা ওমেগা সমান রোজি ডিও বলতে পারো। এই মনে করো যে ইকুয়েশন। তো তোমাদের কাছে এই ইকুয়েশন ক্লিয়ার? দেখো তোমাদের কাছে ইকুয়েশনটা ক্লিয়ার কিনা দেখো। বুঝেছ? না বুঝে থাকলে বলো। আমাদের কারো কথা শুনতে পাচ্ছি না। বুঝছি স্যার। এটা খুব সোজা, যে ধরো যদি জাস্ট থিওরিটা যদি মাথায় রাখো, যে উপরে যে ওয়েটটা যে ঢুকবে সেটাকে একটা ফোর্সে সাপোর্ট করে রাখবে, ফোর্স উপরের দিকে কাজ করছে যেটা সারফেস টেনশন ফোর্স, আর ওয়েটটা নিচের দিকে কাজ করছে। এখন এই নিচের দিকের ওয়েটটাকে ভার্টিক্যাল কম্পোনেন্ট অফ সারফেস টেনশন সেটা ধরে রাখবে। তাহলে ওর ওয়েট কতটুকু, সেটা ওমেগা পাই বাই 4 ডি স্কয়ার এইচ, আর সারফেস টেনশনের ভার্টিক্যাল কম্পোনেন্ট হলো
সিগমা পাই ডি ইন্টু কস থিটা। এখন এটা জাস্ট সিম্পলিফাই করলে এটুকু বেরিয়ে যাবে, একটা লাইনের ব্যাপার। তাহলে এই ইকুয়েশন তোমরা ডেরিভেশন প্লাস এমনি মুখস্থ রাখবে যে একটা গ্লাস টিউবের ভিতরে যদি পানি উঠে তাহলে তার হাইট, তার ডায়ামিটার, তার সারফেস টেনশন, এগুলোর ভিতর কোরিলেশনশিপের ইকুয়েশনটা এইটা, এটা ইকুয়েশনটা মনে রাখবে প্লাস ডেরিভেশনটাও মনে রাখবে। এখন একটু আগে তোমাদেরকে বললাম যে যদি সেটা পিওর ওয়াটার হয় তাহলে পিওর ওয়াটারের ক্ষেত্রে থিটার ভ্যালু 0, যেহেতু ওখানে কোনো কার্ভেচার হবে না তাহলে থিটার ভ্যালু যেহেতু 0 তাহলে কস থিটা তখন কি হবে 1, তাই না? কস থিটার ভ্যালু 1 হবে না থিটা 0 হলে? তখন কস থিটার ভ্যালু 1, তাহলে 1 হলে ধরো এইচ এর ভ্যালু দাঁড়াবে 4 সিগমা ওভার ওমেগা ডি। হ্যাঁ, এটা জাস্ট আর একটু ইলাবোরেট করা আছে। এখন এটার উপরে একটা অঙ্ক দেখো যে ফাইন্ড দি হাইট থ্রু হুইচ ওয়াটার ইজ এলিভেটেড বাই ক্যাপিলারিটি in a glass tube of 0.25 inch bore. বোর মানে ডায়ামিটার, এটা মাথায় রাখবা যে বোর মানে ডায়ামিটার। পরে তোমরা এমনি শুনো না যে বোরিং করতেছে, সয়েল বোরিং, বা ওই যে গ্রাম অঞ্চলে টিউবওয়েল সিঙ্কিং করলে বোরিং করে না, বা বিল্ডিং করার জন্য সয়েল টেস্টের জন্য বোরিং করে না। তো বোর মানে ডায়ামিটার, মানে একটা নির্দিষ্ট মনে করো যে সার্কেলেই সেটাকে ড্রিল করে। তো বোর মানে ডায়ামিটার, সেটা মাথায় রাখবা। এখানে আইএন ফুল স্টপ মানে ইঞ্চ। ইফ দি সারফেস টেনশন এট দি এক্সিস্টিং টেম্পারেচার, হ্যাঁ, যে ওই টেম্পারেচারে সারফেস টেনশনের ভ্যালু দেওয়া আছে 0.343 ইন্টু 10⁻³ পাউন্ড পার ইঞ্চ। পাউন্ড পার ইঞ্চ, যদিও আমরা সারফেস টেনশনের ইউনিট এসআই ইউনিটে বলেছিলাম কত, নিউটন পার মিটার, তাই না? নিউটন পার মিটার, এটা এফপিএস সিস্টেমে পাউন্ড পার ইঞ্চ। তাহলে এখন মনে করো যে দেখো যে এখানে ভ্যালু দেওয়া আছে কয়টা, মাত্র 2টা, তাই না? একটা দেওয়া আছে যে এত ইঞ্চ উপরে উঠবে, একটা গ্লাস টিউব ওর ডায়ামিটার দেওয়া আছে মাত্র 0.25 ইঞ্চ, আর সারফেস টেনশনের ভ্যালু দেওয়া আছে ধরো 0.343 ইন্টু 10⁻³ পাউন্ড পার ইঞ্চ। তাহলে এখানে দেখো যে এই ইকুয়েশনে যদি ভ্যালু বসাও তাহলে এখানে মাত্র দেওয়া আছে সিগমার ভ্যালু আর ডি এর ভ্যালু, আর কিন্তু কোনো ভ্যালু দেওয়া নাই। তাহলে তোমাদেরকে ওই মাঝে মধ্যেই যে আমরা অঙ্কের শেষে একটা লাইন জুড়ে দিই যে অ্যাসিউম এনি স্ট্যান্ডার্ড ভ্যালু নিডেড, তখন এখানে কিন্তু যে ভ্যালু লাগবে অন্যগুলো, সেগুলো কিন্তু স্ট্যান্ডার্ড ভ্যালুই তোমাদের বসাতে হবে, উল্টা পাল্টা ভ্যালু দিলে হবে না। কারণ এখানে দেখো এইচ বের করতে বলা হয়েছে কিন্তু তোমাদেরকে ওমেগার ভ্যালু দেওয়া নাই, তোমাদেরকে থিটারও ভ্যালু দেওয়া নাই। কিন্তু থিটার ভ্যালু দেওয়া না থাকলেও এখানে বলা হয়েছে যে লিকুইডটা ওয়াটার। পড়ানোর সময় তোমাদেরকে বলে দিয়েছি যে ওয়াটারের ক্ষেত্রে থিটার ভ্যালু 0। এখন যদি কেউ মনে করো স্যার থিটার ভ্যালু তো নাই, বা এই ইকুয়েশনও মনে নাই যে এটা ওয়াটারের ক্ষেত্রে, তাহলে তো সে ভাববে যে অঙ্কতে ডাটা নেই, অঙ্ক তো করা যাবে না। আসলে তা না, যেহেতু ওয়াটার বলা আছে দ্যাট মিনস থিটার ভ্যালু দেওয়া আছে যে থিটা ইকুয়াল টু 0, এটা তোমাদের মুখস্থ রাখতে হবে। আবার দেখো ওমেগারও ভ্যালু দেওয়া নাই, তো যেহেতু ওমেগার ভ্যালু দেওয়া নাই তো ওয়াটারের ক্ষেত্রে আমরা ওমেগার ভ্যালু তো জানি যে হোয়াট ইজ দি ভ্যালু অফ ওমেগা, তো সেটাও কিন্তু জানা। তো এখন ভুলে গেলে তো কিছু করার নেই। সেটা এপিএস সিস্টেমে 62.4 পাউন্ড পার ফিট কিউব। তাহলে সলিউশনে আসো যে এইচ ইকুয়ালস আমরা জানি 4 সিগমা ওভার ওমেগা ডি,
কেউ cos থিটা দিয়েও শুরু করতে পারো, দিয়ে থিটা ইকুয়াল টু 0 বসায় দাও, তাহলে 1 হবে। তাহলে 4 সিগমার ভ্যালু ছিল এটা, যে ভ্যালু ছিল সেটা বসায় দিলা। ওমেগার ভ্যালু ছিল 62.4 পাউন্ড পার ফিট কিউব। তো এটা যেহেতু পাউন্ড পার ইঞ্চ, তাহলে আমাদেরকে একই ইউনিটে নিতে হবে। তাহলে ইউনিট কনভার্সনের জন্য এটাকে যদি পাউন্ড পার ইঞ্চ কিউবে করো, তাহলে 12 টু দি পাওয়ার 3 দিয়ে গুণ দিতে হবে। হ্যাঁ, ফলে এটা 12 টু দি পাওয়ার 3 এটা হলো ডিউ টু ইউনিট কনভার্সন। আর এখানে ধরো ডি এর ভ্যালু দেওয়াই ছিল 0.25 ইঞ্চ। এখন এখান থেকে ধরো সলভ করলে 0.152 ইঞ্চ। হ্যাঁ, তার মানে এরকম টিউবের ভিতরে মাত্র 0.152 ইঞ্চ পানি উপরে উঠবে, ফলে এর উপরে কিন্তু আর পাবে না। ফলে খেজুর গাছেও যে মনে করো যে হাজার হাজার ফুট, তো গাছের লম্বা হবে না, ধরো 100 ফুট উপরে গেলে একটা গাছে যে পরিমাণ রস পাবে, 50 ফুট নিচে হলে একটু বেশি পাবে। হ্যাঁ, যত নিচে হবে রস কিন্তু বেশি পাবে। তো সেটা ধরো মাথায় রাখবে। তাহলে এই গেল একটা অঙ্ক। এরপরে কাইনেমেটিক ভিসকোসিটি। আমরা এখন পর্যন্ত যে ভিসকোসিটি গুলো বলছিলাম, ডাইনামিক ভিসকোসিটি। তাহলে ডাইনামিক ভিসকোসিটি আর কাইনেমেটিক ভিসকোসিটির মধ্যে তফাৎ হলো যে আমরা অ্যাবসোলুট ভিসকোসিটিকে যদি মাস ডেনসিটি অফ লিকুইড দিয়ে যদি ভাগ দিই রো দিয়ে, তাহলে আমরা পাবো কাইনেমেটিক ভিসকোসিটি। কাইনেমেটিক ভিসকোসিটিকে সাধারণত নিউ দিয়ে ডিনোট করা হয়। এটা তোমাদের ফ্লুইড প্রপার্টিজ পড়ানোর সময়ও বোধহয় পড়িয়েছি, যে নিউ ইকুয়াল টু মিউ ওভার রো। এবং এই এসআই ইউনিটে নিউ এর ইউনিট হলো স্টোক। হ্যাঁ, বা স্টোকটা হলো কি মিটার স্কোয়ার পার সেকেন্ড। এবং এক স্টোক সমান বলা হচ্ছে যে 10 টু দি পাওয়ার -4 মিটার স্কোয়ার পার সেকেন্ড। জেনারেলি স্টোক এটা একটা লার্জ ইউনিট। আসলে এত বড় ইউনিটে ধরো কোনো স্টোক পাওয়া যায় না, বা কাইনেমেটিক ভিসকোসিটি ভ্যালু এত উপরে যায় না, আরো কম। এই জন্য এখানে পরবর্তীতে সেন্টি স্টোক ব্যবহার করা হয়েছে। যে স্টোক ইজ জেনারেলি একটা আনপ্র্যাকটিক্যাল লার্জ ইউনিট। ইট ইজ ইউজুয়ালি ডিভাইডেড বাই 100 টু গিভ দি ইউনিট কল সেন্টি স্টোক। এবং 1 সেন্টি স্টোক সমান হলো 1 স্টোক সমান 100 সেন্টি স্টোক, বা 1 সেন্টি স্টোক সমান 10 টু দি পাওয়ার -6 মিটার স্কোয়ার পার সেকেন্ড। এবং পানির ক্ষেত্রে ধরো যদি তার টেম্পারেচার 68.4 ডিগ্রি ফারেনহাইট হয়, বা 20.2 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে আমরা সাধারণত রুম টেম্পারেচার বলি, এই টেম্পারেচারে পানির স্পেসিফিক গ্রাভিটি সাধারণত আমরা 1 ধরি। হ্যাঁ, যে পানির স্পেসিফিক গ্রাভিটিতে আমরা 1 ধরি, যে সেটা ধরো রুম টেম্পারেচার এন্ড প্রেসার বলি। এবং সেক্ষেত্রে মনে করো যে দি কাইনেমেটিক ভিসকোসিটি অফ ওয়াটার এট দিস টেম্পারেচার, সেটা হলো 1 সেন্টি স্টোক। হ্যাঁ, শুধু এটুকু জাস্ট একটু তোমাদেরকে এখানে স্টোক আর সেন্টি স্টোকের ধারণা দেওয়া হয়েছে। কাইনেমেটিক ভিসকোসিটি আসলে আগেই পড়ানো হয়েছে, আর বেশি কিছু না। তো তোমাদেরও এই পর্যন্তই থাকুক। আগের সেকশনে ধরো এই পর্যন্তই পড়িয়েছিলাম। নেক্সট ক্লাসে আমরা আরো মনে করো যে ম্যাথামেটিক্যাল টার্মে এগিয়ে যাব। এখন পর্যন্ত তোমাদের যা পড়ানো হলো বেশিরভাগই বেসিক কনসেপ্ট, থিওরিটিক্যাল পার্টি। এরপর থেকে তোমাদের বেশিরভাগই শুরু হবে ধরো এক্সপেরিমেন্টাল, ঠিক না, ম্যাথামেটিক্যাল পার্ট। হ্যাঁ, ফলে এর পরের ক্লাসগুলো আরো ধরো তোমাদের কাছে অ্যাট্রাকটিভ মনে হবে। যদিও এগুলো থিওরি, আমি চেষ্টা করেছি তোমাদেরকে ঠিক মতো যেন বুঝতে পারো সেইভাবে আস্তে ধীরেই পড়িয়েছি। এখন আমরা একটু দ্রুত মুভ করব, এবং এগুলো ধরো এক্সপ্রেশন, অঙ্ক, এই জাতীয় পড়া শুরু হবে। এখন তোমরা দাও, এই চ্যাট বক্সে তোমাদের রোলগুলো ঢুকে দাও, অ্যাটেন্ডেন্স দিব। তোমাদের ইমেইলে আমি নোট পাঠিয়েছি, আজকে যে পর্যন্ত পড়ানো হয়েছে এই পর্যন্ত নোট দিয়েছি, বুঝছো? তোমরা নোট ডাউনলোড করে নিও। তোমাদের ইমেইলে নোট দিয়েছি, যে ইমেইল নাম্বারে তোমাদেরকে লিঙ্ক পাঠাই, ওই একই ইমেইল নাম্বারে নোট পাঠিয়েছি।
তো ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা চ্যাট বক্সে নামগুলো ঢুকিয়ে দাও। হ্যাঁ, চ্যাট বক্সে ঢুকিয়েছো? তোমরা চ্যাট বক্সে তোমাদের রোল ঢুকাও, আমি এখন অ্যাটেন্ডেন্স দিব।